নাপিত যখন ডাক্তার হয় ওর খালি ধারা মুখস্থ করা লাগে। এই খালি দেখবেন আর্টিকেল কয়, খালি অনুচ্ছেদ কয়, খালি ধারা কয়, কিন্তু ওই আলোচনার ভিতরে মানুষ নাই, জনগণ নাই, 24 নাই, গণ অভ্যুত্থান নাই, আমার 1400 শহীদ নাই। এই নাপিত সংবিধান বিশেষজ্ঞরা হচ্ছে বাংলাদেশের আকাঙ্ক্ষার সবচেয়ে বড় সংকটে পরিণত হয়েছে এখন। বিএনপি বর্তমান শাসক গোষ্ঠী সংবিধানের নামে আগুন নিয়ে খেলছেন, আপনারা আগুন নিয়ে খেলছেন রীতিমতো। এবং এরকম একটা দিন আসবে, কোনো একদিন খায়রুল হক সিনহা মার্কা প্রধান বিচারপতি যদি পায়, পঞ্চম সংশোধনী সবকিছু বাতিল করে দিয়েছিল না, জিয়াউর রহমানের অবৈধভাবে ক্ষমতা দখলকারী বলছিল না, আপনাকেও তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী আপনারও বলবে যে আপনি অবৈধভাবে ক্ষমতা দখল করছেন। এবং এইটার রাস্তা আপনিই খুলে দিচ্ছেন। ওই যে খাল কাটতেছেন না, খাল কেটে কেটে এই সব কুমির কিন্তু আনতেছেন। আপনার নাপিতের গল্প জানেন? এক এলাকাতে এক ডাক্তার ঈদের ছুটিতে বাড়ি গেছে, তো এক লোক ডাব গাছ থেকে পড়ে তার পা ভেঙে গেছে। তো এখন ডাক্তারের চেম্বারের পাশেই হইলো নাপিতের চেম্বার। তো গ্রামের দেখছেন না টং দোকান, চায়ের দোকান আছে না, চায়ের দোকানে দেখবেন যে লুঙ্গি পরা বুদ্ধিজীবীর অসম্ভব অভাব নাই। দেখবেন খালি গায়ে লুঙ্গি পরা হাঁটু উঠায় চা খায়, আর ব্যাপক বুদ্ধিজীবী, মানে দেশের 14 গোষ্ঠী উদ্ধার করতেছে মিনি পার্লামেন্ট ওইখানে। তো ওই টং দোকান থেকে বললো এক চাষা যে ওরে ওই ডাক্তার যা যা দিয়ে অপারেশন করে ওর প্রায় সবকিছুই নাপিতের দোকানে আছে, ওরে নাপিতের কাছে নিয়ে যা, ডাক্তার যেহেতু ছুটিতে গেছে। কথা সত্য তো? কথা সত্য না? ডাক্তার যা যা ব্যবহার করে, কাছাকাছি কাটাকাটি যা যা করে, নাপিতের দোকানে সব আছে না? নাপিতের দোকানে সব আছে। তো রুগীরে লইয়া আপনার নাপিতের দোকানে গেছে, তো নাপিত তো পুরো থতমত খায়া গেছে যে আমার কাছে আসছে, কি সমস্যা। তো সে হাত পাও চিপ্পা চাপ্পা কাটটা কুটা মোটামুটি একটা মানে বান্ধা বুন্ধা দিয়ে দিছে আর কি। তো ওই লোক কদিন পরে আসলে হাঁটতে টাটতে পারতেছে মোটামুটি, পড়ে গেলেও। এখন নাপিতের তো ব্যাপক সুনাম, এখন যেই অসুস্থ হয় সে আর ডাক্তারের চেম্বারে যায় না, সে নাপিতের দোকানে যায়। ওখানে চুলও কাটায়, ডাক্তারিও করে, নাক কান গলা বিশেষজ্ঞ যা যা লাগে সব নাপিত করে। ডাক্তার ছুটির পরে ফিরে আসছে, আইসা দেখে এখন তো রুগী নাই, সব নাপিতের দোকানে। এখন ডাক্তার চিন্তা করতেছে কি করা যায়। ডাক্তারের এক বুদ্ধিমান বন্ধু আছে, সে বললো যে সার্জারির উপরে যে মোটা বইটা আছে, যে লেখা থাকে যে কেমনে সার্জারি করতে হয়, ওইটা নাপিতরে দেওয়ার জন্য। এখন নাপিত পরের দিন ওই বইটা দেওয়ার পরে এখন দেখি পরের দিন আর নাপিতের দোকান খোলে না। 2 দিন 3 দিন হয়ে গেছে, নাপিত দোকান খোলে না। কি ব্যাপার? বলে যে স্যার ধারা মুখস্থ করতেছি। বুঝছেন না এখন সারাদিন আপনারা পার্লামেন্টে কি দেখতেছেন? সংবিধানটা আসলে কি? সংবিধানটা হচ্ছে একটা রাষ্ট্রের সাথে তার জনগণের সোশ্যাল কন্ট্রাক্ট, সামাজিক চুক্তি। যারা রুশো পড়েছেন অথবা যারা ল স্টুডেন্টরা জুরিসপ্রুডেন্স করতেছে সবাই জানবে সোশ্যাল কন্ট্রাক্ট, ডরকিন, জুরিসপ্রুডেন্স, অস্টিন, বেনথাম, সবাইকে তো পড়তে হচ্ছে। তো সেখানে এই সোশ্যাল কন্ট্রাক্টটা হচ্ছে একটা পলিটিক্যাল টুল, এটা কোনো লিগাল ডকুমেন্ট না। অতএব আইনের জায়গা থেকে এটা কোনো স্ট্যাটিউট না, এটা কোনো অ্যাক্ট না, এটা কোনো প্রসিডিউরাল রুলস না। এটা হচ্ছে সিম্পলি একটা পলিটিক্যাল ইনস্ট্রুমেন্ট টু গভর্ন, যে একটা রাষ্ট্র কিভাবে শাসিত হবে এইটা জনগণের সাথে রাষ্ট্রের সেই চুক্তি, এই চুক্তির জায়গাটা হচ্ছে সংবিধান। এখন সেই সংবিধানের ভিতরে দেয়া আছে যে এই রাষ্ট্রটা কিভাবে চলবে, কিভাবে পরিচালিত হওয়া উচিত। এখন এইটার সাথে জনগণের আকাঙ্ক্ষার প্রশ্নটা কোথায় জড়িত? এটা কি মুখোমুখি একটা অবস্থান যে এইটা করলে ওইটা করা যাবে না? এবং এইটা ওই যে আমার আগের বক্তা রাইটলি বলে গেছে যে একবার লেখা হয়ে গেছে বলে আর বদলানো যাবে না। এটা কি এমন একটা জিনিস যে এখানে হাত দিলে অপবিত্র হয়ে যাবে, এই রাষ্ট্রের সত্তা থাকবে না? এই প্রশ্নগুলোর মধ্য দিয়ে হচ্ছে যে আমাদেরকে জিজ্ঞাসা করতে হচ্ছে যে আসলে সংবিধানের স্ট্যাটাস কি, ওয়াই উই নিড এ কনস্টিটিউশন। এই কনস্টিটিউশনটা যদি অ্যাসপিরেশন ফুলফিল করতে না পারে তাহলে ইট সিজেস টু বিকাম এ কনস্টিটিউশন। তার সংবিধান থাকার কোনো স্ট্যাটাস থাকে না, তো ন্যায্যতা থাকে না। এবং এটাই হয়েছে বারবার, এবং যেটা আমরা বারবার বলছি যে কেন 72-এর সংবিধান কোনো সংবিধান না। এটা আমাদের রিফ্লেকশন, আমাদের স্বপ্ন, আমাদের আইডিয়া, এগুলোকে অ্যাসপিরেশন আকারে এক্সপ্রেস করতে পারে নাই। কিভাবে পারে নাই দেখেন 72-এর সংবিধানের ফেলিয়ার সাবস্ট্যান্সে দেখেন। 72-এর সংবিধানে লেখা আছে এই পূর্ব পাকিস্তানের টেরিটরিতে যারা বাস করে উহারা বাঙালি বলিয়া পরিচিত হইবে, লেখা আছে না 72-এর সংবিধানে? কিন্তু আমরা তো সবাই বাঙালি না, তো যেটা এর আগে বললাম। 4টা মূলনীতির কথা বলা হয়েছে যে এই 4টা মূলনীতি দিয়ে এই দেশটা পরিচালিত হবে: ধর্মনিরপেক্ষতাবাদ, সেকুলারিজম, বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র। একটা বিষয় হচ্ছে যে এই প্রত্যেকটা আইডিয়া একটার সাথে আরেকটা কন্ট্রাডিক্টরি। গণতন্ত্র আর সমাজতন্ত্র একসাথে ওয়ার্ক করতে পারে না, এটা প্র্যাকটিক্যালি পসিবল না। সমাজতন্ত্রের সাথে রাষ্ট্রের মালিকানার প্রশ্ন জড়িত। রাষ্ট্র স্টেট অ্যাকিউজিশন করে ফেলে, সব রাষ্ট্রের মালিকানা, কোম্পানি যা যা আছে সবকিছু হচ্ছে রাষ্ট্র মালিক। কিন্তু গণতন্ত্রের সাথে সম্পর্ক হচ্ছে ফ্রি মার্কেট ইকোনমি, একটা ব্যক্তি মালিকানা, মানুষ উদ্যোক্তা হবে, নিজে ব্যবসা করবে, পুঁজি বিনিয়োগ করবে, লাভ ক্ষতির মালিক হবে। এই গণতন্ত্রের সাথে যে ফ্রি মার্কেটের সম্পর্ক, এইটা সমাজতন্ত্রের সাথে যায় না। এবং 71-এর এই প্রগতিশীল চাপিয়ে দেয়া হজবরলা সংবিধানের এইটা একটা বড় মোটা দাগের সমস্যা। গণতন্ত্র লেখা আছে, কিন্তু সেই গণতন্ত্রের নামে বাংলাদেশে 4র্থ সংবিধান করে গেছে না 72-এর সংবিধান পূজারীরা। 4র্থ সংবিধান করে একদল কারা করেছে? এই 72-এর সংবিধান যারা করেছে তারাই তো।
তাহলে ৭২-এর সংবিধান এত মহান যে এই সংবিধান দিয়ে ৭৩-এর মার্চে একটা ভালো নির্বাচন করা গেল না। শেখ মুজিব ২৯৩টা সিট টাকায় নিয়ে গেলেন, বঙ্গভবনে গিয়ে বললেন যে আজকে বাংলাদেশে কোনো বিরোধী দল নাই। তাহলে যারা ৭২-এর সংবিধান করেছেন তারাই আবার বলছে দেশে কোনো বিরোধী দল নাই। তাহলে গণতন্ত্র কোথায়? বর্তমান সংবিধানে শেখ মুজিবকে এখনো জাতির জনক বলা আছে, স্বাধীনতার ঘোষক বলা আছে। তাহলে ৭ই মার্চ এবং ২৫শে মার্চ আপনারা পালন করলেন না কেন? শেখ মুজিবের মূর্তিতে ফুলটুল দিলেন না কেন? মাজার জিয়ারত করলেন না কেন? সেই দিন কেন আপনারা বললেন যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান? আপনি তো সংবিধান পরিপন্থী কাজ করলেন, অথচ আপনি তো শপথ নিলেন। কয়দিন আগে না এমপি হইলেন ঢাকডোল পিটায়া, যে সংস্কার পরিষদের সদস্য হইলেন না সংবিধানে লেখা নাই বলে। তাহলে সংবিধানে যেটা লেখা ছিল সেটা মানলেন না কেন? আপনি সংবিধান লঙ্ঘন করলেন না? শপথ কি ছিল? আমি এই গণপ্রজাতন্ত্রের সংবিধান রক্ষা করিবার শপথ নিলাম, তাই তো লেখা আছে এই শপথে। আপনারা আজকে ছাত্রছাত্রীরা সবাইকে সংবিধানে শপথটা পড়বেন যে একজন এমপি মন্ত্রী কি শপথ নেয়। প্রধানমন্ত্রী তার প্রথম শপথের প্রথম এলিমেন্ট হচ্ছে সংবিধান সমুন্নত রাখার শপথ। তাহলে যেই সংবিধানের জন্য আমাদের প্রত্যেক বড় ভাই দিন রাত পার্লামেন্টে ঘন্টার পর ঘন্টা কথা বলছেন, আপনারা সমুন্নত রাখলেন না তো? সংবিধানে বলে দেওয়া আছে যে প্রত্যেকটা সরকারি অফিসে শেখ মুজিবের ছবি টানানো থাকবে। কই বাংলাদেশের প্রধানমন্ত্রীর অফিস থেকে শুরু করে কোনো অফিসে তো শেখ মুজিবের ছবি দেখলাম না। তাহলে সেটা কেন করছেন না? আপনারা ইতিমধ্যে বলেছেন যে আপনারা ৭২-এর সংবিধানও মানেন, কিন্তু আবার পঞ্চম সংশোধনী ফিরায় নিয়ে আসবেন। কিভাবে আনবেন? সংশোধন করে কি পঞ্চম সংশোধনী ফিরায় নিয়ে আসতে পারবেন? বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশনের জুরিসপ্রুডেন্স ডেভেলপ করছে না বাংলাদেশের আওয়ামী সুপ্রিম কোর্ট? কোথায় কোথায় হাত দিতে পারবেন, কোথায় কোথায় হাত দিতে পারবেন না বলে দেওয়া আছে না? তো সেটা দিয়ে কিভাবে করবেন? ৭২-এর সংবিধান মোতাবেক তো শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী। শেখ হাসিনা যে পদত্যাগ করে নাই এই কথা বলছে না, আপনারা শুনেন নাই? শেখ হাসিনা বলছে কিনা যে আমি পদত্যাগ করি নাই? চুপ্পু বলছে কিনা যে আমি পদত্যাগপত্র পাই নাই? বলছে? তাহলে যিনি পদত্যাগ করেছেন আর যিনি যার কাছে পদত্যাগপত্র দেওয়া হয়েছে দুজনই বলেছেন না আমরা এটা পাই নাই, আমি করি নাই। তাহলে ২৪-এর ৭২-এর সংবিধান এবং ২৪-এর ডামি নির্বাচন মোতাবেক এখন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী কে? তাহলে আপনারা কারা? সংসদে যারা বসে আছেন আপনারা কারা? তাহলে অ্যাট এ টাইম কি 2টা প্রাইম মিনিস্টার 2টা পার্লামেন্ট থাকতে পারে একটা রাষ্ট্রে? প্রথম কথা হচ্ছে যে একটা জাতির নিজস্ব মুক্তির লড়াই আছে। একটা জাতি কখন জাতি হয়ে ওঠে? আমরা যখন আমাদেরকে বলছি যে আমরা বাংলাদেশি, এই জাতিসত্তাটা কবে থেকে আমরা জাতি, এটার কি কোনো দিন তারিখ আছে? একটা জাতি অ্যানথ্রোপোলজিস্ট যারা আছেন, যারা সোশিওলজি নিয়ে কাজ করেন, হিস্ট্রি, তারা বলছে যে একটা জাতি হয়ে ওঠার জন্য 3 থেকে 5,000 বছরের ইতিহাস লাগে। আমার ইতিহাসের অংশ যদি আমরা দেখি, প্রায় দেখা যাবে যে আমার ইতিহাসটা শুরু হয়েছে 1971 সালের 7ই মার্চ এবং শেষ হয়ে গেছে 16ই ডিসেম্বর। এই 9 মাসের মধ্যে আমার ইতিহাসটাকে বেঁধে ফেলে বলা হচ্ছে, একই লোক যারা এই বয়ানটা তৈরি করছে তারাই আবার বলছে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, অবিসংবাদিত নেতা। শুনেছেন না আপনারা এই শব্দগুলো? তাহলে আমার ইতিহাসের বয়স 9 মাস, কিন্তু ওই 9 মাসে যিনি পলাতক ছিলেন, বিদেশে নির্বাসিত ছিলেন, তাকে বলা হচ্ছে আবার 1000 বছরের নেতা। তাহলে এটা কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? প্রপোজিশনটা কন্ট্রাডিক্টরি প্রপোজিশন হয়ে গেছে। তাহলে সেই কন্ট্রাডিকশনের মধ্যে আমার জাতি কোথায়? দেখেন জাতি কারা? কুর্দি একটা জনগোষ্ঠী আছে, আপনারা যদি নাম শুনে থাকেন, কুর্দি জনগোষ্ঠী। এইটাকে ব্রিটিশ এবং ফ্রেঞ্চ কলোনিয়ালিস্টরা 4 টুকরা করে 4 দেশে ভাগ করে দিয়ে আসছে। 1 টুকরা হইল ইরাকে, 1 টুকরা ইরানে, 1 টুকরা তুরস্কে, আর 1 টুকরা হইল সিরিয়াতে। এবং 4 জন 4 ভাষায় কথা বলে। ইরাকি কুর্দিরা হচ্ছে আরবিতে কথা বলে, ইরানি কুর্দিরা হচ্ছে ফার্সিতে কথা বলে, তুর্কি কুর্দিরা হচ্ছে তুর্কি ভাষায় কথা বলে, এবং সিরিয়ান কুর্দিরাও আরবিতে কথা বলে। বাট কুর্দিদের নিজস্ব একটা ভাষা আছে, কিন্তু সেই ভাষাটা প্রায় হারায় গেছে। কিন্তু আপনি যদি কুর্দি জাতিসত্তা দেখেন, তাদের নিজস্ব সংস্কৃতি আছে, ভাষা আছে, এবং 1000 বছরের ইতিহাস আছে। আমাদের মুসলমানদের ইতিহাসে আমরা প্রায় সালাউদ্দিন আইয়ুবীর কথা বলি, যিনি এই ক্রুসেডারদের থেকে বাইতুল মুকাদ্দাসকে আবার নতুন করে বিজয় করেছিলেন প্রায় কয়েকশো বছরের অকুপেশনের পরে। তো সেই জায়গাতে তার কি রাষ্ট্র আছে? কুর্দি জনগোষ্ঠীর কি রাষ্ট্র আছে? তার নিজের কিন্তু রাষ্ট্র নাই। কিন্তু সে একটা জাতি কিনা? সে একটা জাতি না? আমাদের বাড়ির পাশে আছে হচ্ছে তামিল জনগোষ্ঠী আছে। ভারতের দক্ষিণাঞ্চলে তামিলনাড়ু একটা প্রভিন্স আছে, স্টেট আছে। শ্রীলঙ্কাতে আছে বিশাল তামিল জনগোষ্ঠী আছে। এই তামিল জনগোষ্ঠীরও 1000 বছরের ইতিহাস আছে, কিন্তু তার কি রাষ্ট্র আছে? তামিলদের কোনো রাষ্ট্র নাই। তাহলে চিন্তা করে দেখেন যে জাতি আছে
রাষ্ট্র নাই। আমার দেশের সংকট হচ্ছে আমার রাষ্ট্র আছে, কিন্তু আমরা এখনো জাতি হয়ে উঠি নাই। কিন্তু এর মানে এটা না যে আমার জাতিসত্তার ইতিহাস নাই, আছে। কিন্তু জাতিসত্তার ইতিহাসটা এত ডাইলিউটেড হয়ে গেছে, এত বেশি ডিভাইসিভ করে ফেলেছে, এই ইতিহাসের কিছু অংশকে গ্রহণ করা এবং কিছু অংশকে ফেলে দেওয়া, হারিয়ে দেওয়া মধ্য দিয়ে যেটা হয়েছে, এটাকে সবটা মিলিয়ে একটা জাতি করবার যে চেষ্টা, সেই চেষ্টাটা এই ভূখণ্ডে হয় না, এই ভূখণ্ডের নেতারা করেন নাই। এই জন্য 47-এ দেখবেন যখন ব্রিটিশরা চলে যায়, যখন নতুন এই কলোনিয়াল ইন্ডিয়াকে ছেড়ে দিয়ে, তখন ক্যাবিনেট মিশন প্ল্যান যদি দেখেন, তার পরবর্তীতে ABC প্ল্যান ছিল, তার পরবর্তীতে একটা অবিভক্ত স্বাধীন বাংলা হবারও পরিকল্পনা ছিল। যে আজকের যে অংশটা পাকিস্তান, এই অংশটা পাকিস্তান থাকবে, মাঝখানের যে অংশটা মোটা দাগে হিন্দু মেজরিটি জনগোষ্ঠী, তারা ইন্ডিয়া হিসেবে থাকবে, আর আমরা যারা বাংলা, অবিভক্ত বাংলা, পুরোটা মিলে একটা অবিভক্ত বাংলা রাষ্ট্র হবে। এটার একটা প্রস্তাবনা ছিল। আমাদের পূর্বপুরুষ শেখ মুজিবের নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী, তারপরে আবুল হাশেম, বদরুদ্দিন ওমর একজন তাত্ত্বিক ছিলেন, মারা গেছে, ওনার বাবা মুসলিম লীগের বড় নেতা ছিলেন, বেঙ্গল মুসলিম লীগের সেক্রেটারি ছিলেন। এরপরে ওদিক থেকে হচ্ছে আপনার শরৎচন্দ্র বসু পরিবারের বড় প্রমিনেন্ট পলিটিশিয়ান ছিলেন কিরণ শঙ্কর রায়। কংগ্রেসের এবং মুসলিম লীগের এই দুই অংশ মিলে কিন্তু সবাই চেয়েছিল যে আমরা ভারতেও যাব না, পাকিস্তানেও যাব না, আমরা একটা স্বাধীন বাংলা রাষ্ট্র করব বাঙালিদেরকে নিয়ে। বাঙালি মুসলমান, বাঙালি হিন্দু সবাই মিলে একটা বাঙালি রাষ্ট্র হবে। জিন্নার কাছে যখন তারা প্রস্তাব নিয়ে গেছেন, জিন্না কিন্তু এই প্রস্তাবের সাথে একমত হয়েছেন, বলেছেন যে আমার কোনো আপত্তি নাই, তবে একটা ডট দিয়ে রাখি, স্বাধীন হওয়ার পরে ভারত তোমাদেরকে দখল করে নেবে। এটা তোমাদেরকে ডট দিয়ে রাখলাম, তোমরা যদি স্বাধীন থাকো, ভারত তোমাদেরকে স্বাধীন থাকতে দেবে না। একই টিম যখন দিল্লিতে গেল কংগ্রেসের নেতাদের সাথে দেখা করতে, গান্ধী, নেহরু, প্যাটেল, বল্লভভাই, তারা আউটরাইট না বলে দিল যে না, স্বাধীন বাংলা রাষ্ট্র বলে কোনো রাষ্ট্র হবে না, আমরা বাংলা ভাগ করব। আপনারা যদি মনে রেখে থাকেন যে ভারত পাকিস্তান ভাগ হওয়ার বেসিক প্রিন্সিপালটা ছিল কালচারাল এবং রিলিজিয়াস আইডেন্টিটির জায়গায়, যে মুসলিম মেজরিটি স্টেটগুলোকে নিয়ে একটা রাষ্ট্র হবে, মুসলিম হিন্দু মেজরিটি স্টেটগুলোকে নিয়ে আর একটা রাষ্ট্র হবে। তাহলে সেখানে ব্রিটিশ ইন্ডিয়াতে সবচেয়ে বড় প্রভিন্স ছিল হচ্ছে বেঙ্গল এবং পাঞ্জাব। আজকের বেঙ্গল বলতে আমাদের বাংলাদেশ না, পশ্চিমবাংলা, আসাম, ত্রিপুরা, এই পুরোটা মিলে হিস্টোরিক্যাল বেঙ্গল ছিল। এই বেঙ্গল, এইটা হচ্ছে সবচেয়ে বড় রাজ্য, প্রভিন্স।